দিচ্ছে আজকের বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, নির্বাচনে সবার জন্য কতটা সমান সুযোগ রয়েছে আপনার পর্যবেক্ষণকে, এবং জনাব শওকত মাহমুদ বেগম খালেদা জিয়ার উপর গাড়ি বা বহরে হামলার ব্যাপারে বলছিলেন, আপনার পর্যবেক্ষণ শুনবো। না, শওকত তো এখন শত নাগরিক আদর্শ ঢাকা আন্দোলন শত নাগরিক কমিটির যার পরিচালনায় বিএনপি সমর্থিত যে প্রার্থী তাদের নির্বাচনের তিনি সদস্য সচিব, এবং স্বাভাবিকভাবে তিনি পক্ষপাতিত্বভাবেই কথাগুলো বলেছেন। আমি সেজন্য তাকে দোষ দেব না, কারণ এটাই স্বাভাবিক, কারণ তিনি সরাসরি জড়িত। আমি কিন্তু সেভাবে পক্ষপাতিত্বের মধ্যে নেই, কারণ আমি কিন্তু এই নির্বাচনের সাথে কোনোভাবে জড়িত নেই। জি জি। তো প্রশ্নটি যেটি হলো যে বেগম খালেদা জিয়া তিনি আজকে নির্বাচন নামছেন, তিনি ভোট ভিক্ষা করছেন। একজন নেত্রী হিসেবে তিনি ভোট ভিক্ষা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি প্রশ্ন আসলো, যদি কোনো ক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষুব্ধ পরিবার বা ক্ষুব্ধ জনগোষ্ঠী তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি আজকে ভোট ভিক্ষা করছেন, কিন্তু আমার ভাই যে মারা গেল, আমার বোন যে মারা গেল, আমার পিতা মারা গেল, আমি দোকান খুলতে পারলাম না, তো সেটার জন্য তো আপনি ক্ষমা ভিক্ষা করেননি। যে দোকানদারের কাছে তিনি গিয়েছেন, আমি দেখলাম ছবিও হয়েছে, আপনারা টেলিভিশনে দেখিয়েছেন, যে দোকানদারদের কাছে গিয়ে তিনি প্রচারণা করেছেন। সেই দোকানগুলো তো গত 2-3 মাস বন্ধ ছিল। সেখানে বন্ধ থাকার কারণের জন্য তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি কি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন? ইকবাল ভাই, একাডেমিক ইন্টারেস্টে একটা শুধু জিনিস জানতে চাই, রাষ্ট্র তো একটি কাঠামোবদ্ধ সংস্থা। রাষ্ট্রে যদি কোনো নাগরিক সংক্ষুব্ধ হন কোনো আরেকজন নাগরিকের উপর, তার জন্য আইনি ব্যবস্থা আছে, আইনি সিস্টেম আছে, এবং রাষ্ট্র কিন্তু নিশ্চিত করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সেটা আইনি ব্যবস্থার মাধ্যমে সেটাকে প্রতিকার করার। কিন্তু রাষ্ট্র কি কোনোদিন কাউকে অ্যালাউ করতে পারে যে যার প্রতি আপনি সংক্ষুব্ধ তার প্রতি গিয়ে আপনি আপনার আপনার ক্ষোভ আপনি জানাবেন, মানে লাঠি অস্ত্র নিয়ে গিয়ে যে প্রশ্ন জিজ্ঞাসা করতে যায়? আমি আপনার এই যুক্তির সাথে আমি একমত। জি। তাহলে যদি আমি জিজ্ঞাসা করি, সরকারের বিরুদ্ধে আপনার সমালোচনা আছে, সরকারের বিরুদ্ধে আপনার বৈরিতা আছে, কিন্তু আপনাকে কি সেই অধিকার দেওয়া হয়েছিল যে নিরীহ পাবলিকের গাড়িতে আপনি আগুন জ্বালিয়ে দেবেন? আপনাকে কি সে অধিকার দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সারা দেশে অবরোধ করে দিয়ে সকল জনগোষ্ঠীকে আপনি জিম্মি করে দিবেন? না ইকবাল ভাই, এই অধিকার ছিল না, কিন্তু সেটা তো আপনি করেছেন। সেটি কিন্তু এখানে কি প্রাসঙ্গিক? এটি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা না, আমি কিন্তু মানে এটা তো চোখের বদলে চোখ। আপনি যেটি বলছেন যে রাষ্ট্রের দায়িত্ব হলো যে একটা কারো বিরুদ্ধে যদি ক্ষোভ থাকে, সেই ক্ষোভের একটা যৌক্তিকভাবে তার ক্ষোভ প্রকাশ করতে হবে, আইনসঙ্গতভাবে। আপনি একজন বিরোধী দলীয় নেত্রী হিসাবে বা আপনি একটি বিরোধী দল হিসাবে সরকারের বিরুদ্ধে আপনার যে ক্ষোভ ছিল, সেটির যে বহিঃপ্রকাশ করলেন সারা দেশের মানুষ পুড়িয়ে দিয়ে বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, স্কুলের ছাত্রদেরকে পরীক্ষা। আমি আসলে প্রশ্নটা করতে পারি নাই। ধরা যাক আমি একজনকে খুন করেছি, রাষ্ট্রের কি দায়িত্ব না যে আমাকে বিচারের সম্মুখীন করা, রাদার দেন যাকে আমি খুন করেছি তার পরিবারের পরিজন যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে? এইটা তো রাষ্ট্রের দায়িত্ব, এই নিরাপত্তাটুকু নিশ্চিত করা তো রাষ্ট্রের দায়িত্ব। এখানে প্রশ্ন হলো যে রাষ্ট্র তো কোনো বায়োবিক বিষয় না, রাষ্ট্র কিন্তু আমাদের সবাইকে নিয়ে। সেই রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবেন তাদের যেমন দায়িত্ব আছে, দায়িত্বপূর্ণ ভাবে তাদেরকে তাদের ব্যবহার থাকতে হবে, ঠিক তেমনি ভাবে অন্যরা যারা আছেন তাদেরও কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব দেশের আইন মানতে হবে, দেশের আইন মেনে চলতে হবে। একমাত্র রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে আর আমাকে কোনো জবাবদিহি করতে হবে না আমি একজন নাগরিক হিসাবে, সেটা কিন্তু আইন বলে না। আমার মনে হয় আমি মনে করি যে আজকে আমাদের এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি আত্মজিজ্ঞাসা আমাদের আসতে হবে। শুধুমাত্র আপনাকে সমালোচনা করে আমার নিজের কর্মকাণ্ডকে চাপিয়ে রাখা যাবে না। তাই আমি মনে করি যে ঘটনাগুলো যেটি হচ্ছে সেটি যেমনিভাবে আমাদের কারো কাছে কাম্য নয়, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদেরকেও কিন্তু আজকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি আমি প্রশ্ন করতে চাই যে এই যারা সঙ্গে সঙ্গে তারা প্রেস কনফারেন্স করলেন, করে এটা স্বাভাবিক, বিরোধী দল হিসেবে তারা তাদের প্রতিপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলবেন। পাশাপাশি
যে সরকারের পক্ষ থেকে আজকে এই চিহ্নিত করতে হবে যে এই ঘটনাগুলো কারা করেছেন। অশুভ চক্রের কথা যেটা আমি বলেছি, জি, মানে সে অশুভ চক্র আপনি তো চিহ্নিত করার- সে অশুভ চক্র তো এমনও হতে পারে যে বিএনপি জামাতের পক্ষ থেকেও তো অশুভ চক্র হতে পারে, যে আজকে নির্বাচনটি যখন সুষ্ঠুভাবে হচ্ছিল, ইকবাল ভাই- শান্তিপূর্ণভাবে হচ্ছিল, ইকবাল ভাই, সেখানে আপনি বাধাগ্রস্ত করার আপনার জন্য। বক্তব্য একদম স্পষ্ট করেছেন। আমি শওকত মাহমুদের কাছে যাব, যাওয়ার আগে আমি শুধু একটু ছোট্ট মন্তব্য করতে চাই। যখন ওই অবরোধ হরতাল চলাকালীন সময় যখন পেট্রোল বোমা মারা হচ্ছিল, তখন সেম কথা বিএনপি সমর্থকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি সরকারের মধ্যে থেকেই করা হয়ে থাকতে পারে। এই একটি ব্লেম গেম চলছেই। আমার মনে হয় যে শওকত ভাই, আপনি একটু ইকবাল সোহান চৌধুরী ভাইয়ের এটা যদি একটু মানে আপনি ইয়া যে করেন, কথাটা আমি- বললেন, জি। পেট্রোল বোমার আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতাদের ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না, সেটা খুবই কম পরিমাণে, সেটা অবশ্য। কম পরিমাণ যাই হোক, পরিমাণে, মানে উদ্ধার খুবই- হয়েছে। এখন এটা তো আর মানে পাল্লা দিয়ে মাপার বিষয় না, কিন্তু হয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে এই, আপনি যে কথাটি প্রথমে বলেছেন যে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে, সেখানে প্রশ্নটি এসছে যে এই সমান মানে এই প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, জনগণ তাকে প্রশ্ন করতে পারে, যে জবাবদিহি করতে মুখোমুখি দাঁড় করাতে পারে, তাহলে মনে হচ্ছে প্রধানমন্ত্রী এই লোকগুলিকে আজকে পাঠিয়েছেন যে খালেদা জিয়ার কাছে জবাবদিহিতা নেওয়ার জন্য। তা না হলে এই কথাগুলো বারবার আসছে কেন? আমার মনে হয় আমার যে কথা হচ্ছে, আপনি যে কথা বলেছেন রাষ্ট্রের একটা কাঠামো আছে, আপনি বোমার হামলার সঙ্গে খালেদা জিয়া বা কেউই কারা জড়িত ছিলেন না। আপনি তো মামলা দিয়েছেন, অনেকগুলি মিথ্যা মামলা দিয়েছেন, আমার নামে মামলা দিয়েছেন। আমি যখন প্রেস ক্লাবে বসে আছি, ইকবাল ভাই বলুক যে ক তারিখ শওকত বোমা ফাটিয়েছে, বাসে আগুন দিয়েছে, আমি তো ছিলাম, আমার নামে মামলা দিয়েছেন, 8টা মামলা দিয়েছেন, আমি ওনাকে এগুলো ফাটিয়েছি। তো এগুলি তো বোঝা যায় আসলে মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানোটাই হচ্ছে বড় জিনিস। আমার পয়েন্টটি হচ্ছে যে এই নাশকতার কথা প্রধানমন্ত্রী বলেছেন গতকাল, যে নাশকতার বিরুদ্ধে অভিযান চলবে। তাহলে নাশকতার সংজ্ঞাটা কি? বিরোধী দলের নেত্রীর গাড়ির উপর হামলা হলে, গুলিবর্ষণ হলে এটা নাশকতার পর্যায়ে পড়বে না, কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি বা সরকারি কর্তা ব্যক্তিদের গাড়ির ভিতরে আমি একটু মাঝখানে একটু বলি, আমার কথাটা শেষ হয়নি, আমি একটু বলি, শেষ স্বরাষ্ট্র করে নিই। প্রতিমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেছে যে যারা ঘটনার সাথে যায় তাদেরকে বিচার সেই করা কথা হবে। তো পহেলা বৈশাখে যারা হামলা করেছে এই কথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীও বলেছে। জি। আজকে হামলাকারী চিহ্নিত হয় না, পুলিশ বলছে যে এটা যৌন হয়রানি হয়েছে কিনা সেটাও একটা তো আমাদের আমরা মনিরুল ইসলাম সাহেবের সাথে কথা বলছিলাম। মনিরুল ইসলাম সাহেব বলেছেন যে হাইকোর্টের নতুন নির্দেশনা অনুসারে কারো কোনো মেয়ের দিকে অশালীনভাবে তাকানো জন অপরাধ। অবশ্যই মানে অশালীনভাবে তাকানো না, কারোর সঙ্গে কোনো মেয়ের সঙ্গে যদি কোনো রসিকতাও করে কথা বলে, এটাও কিন্তু যৌন হয়রানির মধ্যে। যাই হোক, এই বিষয়ে আমি পুলিশের সক্ষমতা নিয়ে বলছি না, কারণ আমরা একটা অস্বাভাবিক নির্বাচনের মধ্যে আছি এবং নির্বাচনের তারিখটি ঠিক করেছেন পুলিশের আইজিপি সাহেব, যখন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন এপ্রিল মাসের এত তারিখের মধ্যে করতে হবে, তারাও করেছেন। এবং আপনি দেখেন নির্বাচন কমিশন, আপনি নিশ্চয়ই গত পৌর নির্বাচনগুলিতে আপনি লক্ষ্য করেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়, পোস্টার ছাপানো হয়, ক্যাম্পেইন টেলিভিশনে প্রচারণা চলে যেন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারেন। কিন্তু এবার কি আপনি দেখছেন কোনো নির্বাচন কমিশন যেন চুপ হয়ে বসেছে, কোনো কথাই বলছে না, ভোটাররা কিভাবে যাবেন, ভোট দিবেন, কোনো উৎসাহই দিচ্ছেন না। না, এটা একটা কারণ হতে পারে যে ওই ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হয়তো ভোট দিতে আসতে সময় তাদের যাতায়াত ব্যবস্থা অনেক ধরনের প্রতীক, আমরা এটা জিজ্ঞেস করছিলাম। পৌর নির্বাচনের ক্ষেত্রে আমি কিন্তু- বলছি, গত সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে, আপনাকে আমি পোস্টার দেখাতে পারি, এটা পৌর এলাকার লোক আসতে পারছে না, এখানে তো অনেক বস্তিবাসী থাকেন, না, মানে তাদেরকে তো যাতায়াতের সুবিধাজনক এখন অনেক বেশি, সেটি হয়তো নির্বাচন কমিশনের কেন ক্যাম্পেইন নাই, নির্বাচন এটাই হচ্ছে। এবং নির্বাচন কমিশনে দেখেন আচরণ বিধি প্রার্থী সরকার শাসক দলীয় প্রার্থীরা লঙ্ঘন করছেন। একই সঙ্গে আমরা বলছি, আমরা আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষ থেকে যেসব প্রার্থীকে মনোনীত করেছি, আপনি দেখেন মির্জা আব্বাসের জামিন নিয়ে শুনানি শেষ হচ্ছে না, এক বিভক্ত আদেশ হচ্ছে, এবং এটার শুনানি কবে শেষ হবে কেউ জানে না। 4 থেকে 5 জন কাউন্সিলর প্রার্থীকে পুলিশ অ্যারেস্ট করেছে, আরো বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে তাদেরকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এবং অসংখ্য অভিযোগ, আফরোজা আব্বাস অভিযোগ করেছেন তিনি যখন নির্বাচনী ক্যাম্পেইনে যান, মিছিলের পেছন থেকে গাড়ি ডিবি উঠিয়ে নিচ্ছে, কারো বাড়িতে গিয়ে যদি এক গ্লাস পানি খান, রাত্রেবেলা ওই বাড়িতে গিয়ে তছনছ করা হয় যে এই বাড়িতে কেন আফরোজা আব্বাস বসেছিলেন। এই অসহনীয় অবস্থার মধ্যে আপনি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললেন, লেভেল প্লেইং ফিল্ড কোথায়? আর তার উপর যোগ হয়েছে এই পুলিশের এইসব বর্বর আচরণ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, মানে আমরা উদাসীনতা। আমি এই নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা বলতে চাই যে নির্বাচন কমিশন এই নির্বাচনটিকে, যেহেতু এটি স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু বর্তমান সরকার এটিকে রাজনৈতিক নির্বাচনে পরিণত করেছে। যেমন আমরা আদর্শ, উনি বলেছেন যে আমরা বিএনপি সমর্থিত বুদ্ধিজীবীরা
আদর্শ ঢাকা আন্দোলন করেছেন, ওনাদের একটা পেশাজীবী সমন্বয় পরিষদ আছে। পেশাজীবী সমন্বয় পরিষদ থেকে যদি দক্ষিণে সাইদ খোকন, উত্তর আনিসুলকে দেওয়া হতো নমিনেশন, আমরা বুঝতাম যে হ্যাঁ এটার একটা আমাদের ঐতিহ্য আছে, আগের নির্বাচন হয়েছে। গণভবন থেকে সরাসরি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। যিনি এটি বলা কি খুব সঙ্গত হচ্ছে? কারণ আমরা দেখেছি যে বিএনপির পক্ষে যখন আব্দুল আল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়ে গেল, বিএনপির পক্ষে আসলে কাকে মনোনীত করা হবে সেই জন্য তাবিত আওয়াল এবং তার মাকে বেগম জিয়া তার বাসায় ডেকে পাঠালেন, তাদের সাথে কথা বললেন, কারণ আমরা জানতাম না যে আসলে কাকে দেওয়া হবে। সেটা তো বেগম জিয়া তো সেই বাসা থেকে নমিনেশন ঘোষণা করেন, গণভবন থেকে নমিনেশন ঘোষণা করা হয় নাই, তাদেরকে সরাসরি। এবং আজমন নাসির চিরাং তিনি এসে দেখা করে, মহিউদ্দিন চৌধুরী সেখানে স্থানীয় নাগরিকদের মনোনীত প্রার্থী হিসেবে ডিক্লেয়ার হয়েছে। এখানে আসার পর গণভবনের সামনে প্রেস ব্রিফিং এ বলেছেন যে আমাকে প্রধানমন্ত্রী নমিনেশন দিয়েছে। আমি হচ্ছে নির্বাচনটিকে যে রাজনৈতিকীকরণ করা হয়েছে এটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবং আজকেও বেগম খালেদা জিয়া একটা পৌর নির্বাচনে তিনি তার সমর্থিত প্রার্থীদের পক্ষে নেমেছেন। সরকারের বা মন্ত্রীদের মানে যদিও প্রধানমন্ত্রী আজকে তার ভাষণে নাকি বলেছেন, আমি এটা দেখলি যে তিনি মন্ত্রী এমপিদেরকে বলেছেন যে এই নির্বাচনী লড়াইয়ে শামিল হওয়ার জন্য। আমি জানি না, তিনি মন্ত্রী এমপিদের সাবধান করে দিয়েছেন যাতে তিনি নির্বাচনী আচরণবিধিকে ভঙ্গ না করেন, ভঙ্গ না করেই যাতে সমর্থন করতে করা যায় সেই কথাটি ইকবাল ভাই নিশ্চয়ই বলতে পারবেন। আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের এই অসহায়ত্ব বা তাদের ইচ্ছাকৃত উদাসীনতা আজকে পুরো নির্বাচনী পরিবেশকে বিষিয়ে তুলেছে, অস্বাভাবিক নির্বাচনকে ক্রমান্বয়ে আর একটু অমানবিক নির্বাচনে পরিণত করতে যাচ্ছে। তবে শওকত ভাই, আমি ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসার আগে আমি শুধু দুটি কথা বলতে চাই যে মির্জা আব্বাসের জামিনের ব্যাপারে আপনি যেটি বলেছেন, মির্জা আব্বাস জামিন চাইতে হাইকোর্টে গিয়েছিলেন, সেইখানে ডিভিশন বেঞ্চের রায় হয়েছে দুই রকম, তারপরে এটি এখন প্রধান বিচারপতির কাছে আছে, সেখানে রায় দিবেন। সেই ক্ষেত্রে আমরা আসলে ব্যাপারটি সরকারের উপরে চাপালে একটু আদালতের প্রতি একটু আমি আদালতের উপর চাপাচ্ছি না, আমি শুধু চাচ্ছি যে সরকার যদি এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখতে চায়, অ্যাটর্নি জেনারেল সরকারের যে প্রধান আইন কর্মকর্তা আছে তাকে বললেই তো হয় যে আপনি কোনো আপত্তি দেবেন না। আদালতের কথাটাও আমি বাদই দিলাম, সরকারের দৃষ্টিভঙ্গি তো অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে প্রতিফলিত। অ্যাটর্নি জেনারেল যদি বলে যে একটি সুস্থ নির্বাচনের স্বার্থে আমি মনে করি যে তাকে জামিন দেওয়া যেতে পারে, এই কথাই তো অ্যাটর্নি জেনারেল বলছেন। আমার মনে হয় যে জনাব ইকবাল সোবহান চৌধুরী এই বিষয়ে জবাব দিবেন। তবে আমি সকলে আবার আপনার কাছে একটু স্বাধীনতা দিতে চাই। আমি এই প্রশ্নটি অ্যাটর্নি জেনারেলকে করেছিলাম, অ্যাটর্নি জেনারেল তখন বলেছিলেন যে আমাকে এই বিষয়টিও বিবেচনা করতে হয়, পরবর্তীতে এই ঘটনাটি যাতে কোনো উদাহরণ না হয়ে থাকে যে আমি শুধু নির্বাচনে দাঁড়িয়েছি বলে আমার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে আমার অভিযোগ লঘু করে দেখতে হবে, সেটি উনি বলেছেন আর কি। ইকবাল ভাই, আমি কি একটা বিরতি নিয়ে আসি? বিরতি নিয়ে আসার পর আপনি আমাদেরকে এই ব্যাপারটি যেটি শওকত ভাই বললেন সেটি